টাইম দেখে সিজার করতে বলে, মানে ঠিক আছে 36 সপ্তাহ 37 সপ্তাহ কী তফাৎ হবে, অনেকটা তফাৎ এখন বুঝতে হবে না। 5 বছর বাদে যখন আপনার বাচ্চার আইকিউ লেভেল দেখা যাবে যে সেই আইকিউ লেভেলটা কম পড়ে, যে 10 জনের মধ্যে 7 জনের ব্যথা উঠে নর্মাল ডেলিভারি হতে পারে, তাহলে আমার যদি মনের শক্তি থাকে আর আমার ডাক্তার যদি আমায় সাপোর্ট করে, আমি কেন করবো? নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের যে আলোচনা সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা হবু মা এবং তাদের পরিবার, তাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনাও বটে। সেটি হচ্ছে যে ডেলিভারির সময় যখন এগিয়ে আসছে, স্বভাবতই একটা ভয় থাকে, একটা উদ্বেগ থাকে এবং মনে প্রশ্ন থাকে যে আমার ডেলিভারিটা কি হবে, আমার কি নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান ডেলিভারি হবে। এই বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো ভুল ধারণা আছে। তো আজকে আমরা সেই সমস্ত ভুল ধারণা ভেঙে সঠিক তথ্যটা বার করব। আর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সন্দীপ বিশ্বাস। আমরা এসেছি আজকে মাদারহুড হসপিটাল কসবাতে এবং আজকে আমরা ডাক্তারবাবুকে আমাদের মধ্যে পেয়েছি। তো ডাক্তারবাবু আমাদের একে একে যে প্রশ্নগুলো আপনাদের মনে আছে আমার মাধ্যমে সেই প্রশ্নগুলো নিরসন করবেন। নমস্কার স্যার, প্রথমে আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। ডাক্তারবাবু, সত্যি কি এখন সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন আছে? অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা হচ্ছে অপ্রয়োজনীয়, এটা না করলেও চলে। আপনি কি বলবেন? নর্মাল ডেলিভারি বা ভ্যাজাইনাল ডেলিভারি একটা ন্যাচারাল ফেনোমেনা। আমি যখন ইংল্যান্ডে কাজ করতাম তখন বেশিরভাগ মায়েরই নর্মাল ডেলিভারি করার চেষ্টা হতো এবং প্রয়োজনে সিজার করা হতো। এই নর্মাল ডেলিভারি যখন হয় তখন মাকে অন্তত প্রথম যে মা হচ্ছে তাকে 10 থেকে 12 ঘন্টা পেনের মধ্যে দিয়ে যেতে হয় এবং আলটিমেটলি আমরা চাই একটা সুস্থ মা, সুস্থ বাচ্চা। এই যে 12 ঘন্টার জার্নি বাচ্চাটার, সেই জার্নির মধ্যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা হাঁপিয়ে পড়তে পারে, বাচ্চার অনেক রকম প্রবলেম হতে পারে, মায়েরও প্রবলেম হতে পারে। কিন্তু এই পুরো জিনিসটা তত্ত্বাবধান করে দেখার মতো যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা সব হাসপাতালে নেই। সেই জন্য কিছু কিছু হাসপাতালে সেই ব্যবস্থাটা কলকাতায় এখন আছে এবং আমরা চেষ্টা করছি যাতে মারা অপশন দিচ্ছি যাতে মারা নর্মাল ডেলিভারির দিকে যেতে পারে। অনেক কিছু মায়েদের মধ্যে প্রিজিউমড আইডিয়াস থাকে, তারা সেই দিকে ডাইভার্টেড হয়। সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করে আর সোসাইটি একটা বড় রোল প্লে করে। মা মাসি কী করেছে, বন্ধুরার কী হয়েছে, এগুলোও একটা রোল প্লে করে। কিন্তু এই যে বললাম মাকে মনিটর করা, এটা একটা ডাক্তারের, ইন্ডিভিজুয়াল ডাক্তারের পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ আপনারা টিম চাই, টিম ওয়ার্কিং। হাসপাতালে যেরকম জুনিয়র কনসালটেন্ট থাকে তারা মাকে মনিটর করে, ট্রেন নার্সরা মনিটর করে এবং সময় সময় গিয়ে কনসালটেন্টরা, আমাদের মতো কনসালটেন্টরা দেখে বাচ্চা ডেলিভারির টাইমে সেই টাইমে গিয়ে ব্যবস্থা করে। মোস্ট ক্ষেত্রে মানে 100 জনের মধ্যে 70% বা তার ওপরে নর্মাল ডেলিভারি করা সম্ভব। অনেক মায়েরা কিছু ধারণার জন্য প্রথম থেকেই সিজার করতে চায়। তো সেই ক্ষেত্রগুলো কি যেখানে সিজারিয়ান ছাড়া চলবে না? আমরা প্রেগন্যান্সিকে 3টে ভাগে ভাগ করি এবং আমার কাছে পেশেন্ট হলে ফার্স্ট যে কথাটা বলি যে আপনি প্রেগন্যান্সিটাকে এনজয় করতে হবে। প্রেগন্যান্সিটা কোনো রোগ নয়, কিন্তু প্রেগন্যান্সি একটা কন্টিনিউয়াস ব্যাপার, তো যে এরকম নয় যে জ্বর হলো 2 দিন ওষুধ দিলেন ঠিক হয়ে গেল। এটা একটা 9 মাসের ব্যাপার, আপস অ্যান্ড ডাউনস হতে পারে, জীবনে যেরকম ওঠানামা থাকে এটাও থাকে। এবার কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমাদের সায়েন্টিফিক্যালি এবং মানে ক্লিনিক্যালি আমাদের সিজারিয়ান সেকশন অফার করতে হয় এবং সিজারিয়ান করতে হয়। যেরকম ধরুন এই প্রেগনেন্সিটাকে 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম থেকে 12 সপ্তাহ, 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহ সেকেন্ড ট্রাইমেস্টার এবং 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহ থার্ড ট্রাইমেস্টার। এর মধ্যে আবার আমরা বলি এজ অফ ভায়াবিলিটি, মানে বাচ্চাটা বেরিয়ে বাঁচতে পারবে, এই এইজটা হচ্ছে এখন আমাদের দেশে এইখানেও 24 সপ্তাহ। মানে মিনিমাম 500-600 গ্রাম আমাদের হাতেও হয়, সেগুলো বাঁচতে পারে। কিন্তু সেই বাচ্চাগুলো প্রিটার্ম, অত্যন্ত প্রিটার্ম বাচ্চা, সেগুলো কেন ডেলিভারি করতে হয়? অনেক সময় তার জল ভেঙে যায়, অনেক সময় পেন উঠে যায়, প্রিটার্ম লেবার। এই ক্ষেত্রে যখন জল ভেঙে যাবার পেশেন্টের আমরা বুঝতে পারি অনেক সময় জরায়ুতে ইনফেকশন হতে শুরু করে, মায়ের জ্বর আসতে শুরু করে, অনেকগুলো সাইন্স আছে, তখন এগুলো বের করে দিতে হয়। এই সময়টাতে নর্মাল ডেলিভারি করা সম্ভব নয় আনটিল অ্যান্ড আনলেস যে তার এতটাই ব্যথা উঠলো এবং এতটাই বাচ্চাটা মুখ খুলে গেল যে স্পন্টেনিয়াসলি বাচ্চাটা বেরিয়ে এলো। কিন্তু এটা প্রেফারেবল যেটা সিজার করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে
যে 34 সপ্তাহ হচ্ছে আমরা বলি একটা ল্যান্ডমার্ক। কারণ কি, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন সে শ্বাস নিতে পারে না, মায়ের অক্সিজেন তাকে সাপ্লাই করে। যে বাচ্চা যখন বেরোলো তখন সে যখন প্রথম মা বলে হাওয়া ঢুকে লাংসগুলো বেলুনের মতো ফোলায়। এই প্রক্রিয়াটা হওয়ার জন্য যে কেমিক্যাল দরকার সেটা 34 সপ্তাহ পর বেরোয়। কাজে 34 সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। এর আগেগুলো যেরকম বললাম প্রিটার্ম ডেলিভারি অনেক সময় আমাদের 34 সপ্তাহ অবধি গিয়েই বাচ্চা বের করে দেয়। সেই সব ক্ষেত্রে সিজার করাটা অনেক সেফ। যেরকম কোনো মায়ের যদি অত্যন্ত ব্লাড প্রেশার বেড়ে যায়, হাইপার টেনশন, সেই ব্লাড প্রেশারের এফেক্টে তাদের কিডনিও এফেক্ট করে, সেই যদি আমরা কিছু প্যারামিটার্স দেখি তাদের এবং খিচুনি পর্যন্ত হয়, মানে ফিটস হয়, সেই প্রেগনেন্সিগুলো সিজার করাটাই সেফ ফর দ্য মাদার অ্যান্ড বেবি। দ্বিতীয় ধরুন যে বাচ্চা বাড়ছে না, বাচ্চা মায়ের পেটে যতটা বাড়ার কথা বাড়ছে না, যেটা আমরা বলি গ্রোথ রেস্ট্রিকশন, সেই বাচ্চা যদি আমাদের 34 সপ্তাহ আশপাশে বের করতে হয়, সেই বাচ্চাকে ওই লেবারে স্ট্রেস দিয়ে লাভ নেই, তাতে বাচ্চার আরও কষ্ট হয়, সেখানে সিজার করতে হয়। এবার আসি যে 34 সপ্তাহ বিয়ন্ডে, মানে 36-37 সপ্তাহ, যখন আমরা বলি বেবিটা ম্যাচিওর হয়ে গেছে, সেখানে ধরুন বাচ্চার প্রেজেন্টেশন কি যদি মাথা না থেকে বাটক্সগুলো নিচে থাকে, যেটাকে ব্রিজ বলে, ব্রিজ ডেলিভারিতে ভ্যাজাইনাল ডেলিভারির থেকে সিজারিয়ান সেকশন অনেক বেশি সেফ। আচ্ছা। তারপরে ধরুন প্ল্যাসেন্টা যদি নিচের দিকে থাকে, প্ল্যাসেন্টার নিচের দিকে থাকে অর্থাৎ যে বাচ্চার আমাদের যে ইউট্রাসের মুখ সার্ভিক্স তার উপরে যদি প্ল্যাসেন্টা বসে থাকে, সেখানে নর্মাল ডেলিভারি সম্ভব না, যেখানে সিজারি করতে হয়। বা ধরুন মার অত্যন্ত বেশি ব্লিডিং হচ্ছে কোনো কারণে, প্ল্যাসেন্টা ছেড়ে যাচ্ছে, এটাকে অ্যান্টিপোটাম হেমরেজ বলে, তখন মার লাইফ সেভিংয়ের জন্য আমাদের সিজার করতে হয়। এরকম কিছু অনেকগুলো উদাহরণ দিলাম, এরকম অনেক ক্ষেত্রে যেগুলো সাইন্টিফিক্যালি ইন্ডিকেটেড ফর সিজারিয়ান সেকশন। সিজারিয়ান যদি হয় তাহলে আমার ব্যথা হবে না, কিন্তু নর্মাল ডেলিভারির যে যন্ত্রণা সেটা অনেকে আর সহ্য করতে পারেন না, তার ফলে আগে থেকেই ডাক্তারবাবুকে বলেন ডাক্তারবাবু আপনি না সিজার করে দেবেন। দেখুন, একটা ব্যাপার হচ্ছে কি, আপনাকে পেশেন্টের সঙ্গে ডিসকাস করতে হবে যে কোনটা করলে কি হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। ধরুন প্রথমে আমরা নর্মাল ডেলিভারির কথা বলি। নর্মাল ডেলিভারি হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস বললাম আমি। পেইন যদি নিজের থেকে ওঠে তাহলে সাকসেস অফ নর্মাল ডেলিভারি অনেক বেশি। এবার পেইন নিজের থেকে ওঠাটা ভগবানের এমনই সৃষ্টি যে 37 সপ্তাহ পর থেকে পেন ওঠার চান্সটা বাড়ে। 39-40 সপ্তাহে মানে সব থেকে বেশি চান্স পায়, কারো 40 সপ্তাহতেও পেন ওঠে না। তখন আমরা কী করি, ইনডিউস করি, মানে ওষুধ দিয়ে পেন তুলি। এবার ওষুধ দিয়ে পেন তুলে বাচ্চা হওয়ার যে সাকসেস রেট ভ্যাজাইনালি, তার থেকে নিজে ব্যথা হলে অনেক বেশি সাকসেস। আচ্ছা। এবার এই ব্যথার ব্যাপারটা আছে, বিশেষ করে এটা একটা ট্রমা মানুষের মধ্যে, আমার ব্যথা হবে তাহলে কি হবে। এখন অনেক অপশনস খুলে গেছে। প্রথম কথা হচ্ছে পুরো অ্যান্টিনেটাল কেয়ারের সময় যদি সে ফিজিওথেরাপি করে, অ্যান্টিনেটাল ক্লাসেস করে এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ এগুলো করে, তার পেন সহ্য করার ক্ষমতা বাড়ে। আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে পেনটা কখন হয়, কিভাবে হয়, এইটা মানুষকে বোঝানো খুব দরকার। কারণ ট্রু লেবার যখন শুরু হয়, মানে যখন সে লেবারের দুটো পার্ট থাকে, যে একটা প্যাসিভ ফেজ, একটা অ্যাক্টিভ ফেজ। প্যাসিভ ফেজ মানে ব্যথা আসতে চলে যাচ্ছে, কিন্তু একটা সময়ের পর বাচ্চার যে মানে ইউট্রাসের যে মুখ সার্ভিক্স সেটা খুলতে শুরু করে। খুলে আমরা যেটা বলি বাচ্চার মাথার ডায়ামিটার 10 সেন্টিমিটার, সেই 10 সেন্টিমিটার পুরো সার্ভিক্সটা খুলতে হবে, তবেই সে নর্মাল ডেলিভারি করতে পারবে। ব্যথা হয় কেন, ধরুন একটা আমাকে বোঝাতে গেলে বলতে হয় যে একটা বল, স্পঞ্জ বল দেখেছেন না, হাতে অনেক এক্সারসাইজ করে, ওই যে আপনি চিপলেন দ্যাট ইজ কন্ট্রাকশন, আর যেই ছেড়ে দিলেন দ্যাট ইজ রিল্যাক্সেশন। আচ্ছা। এই ন্যাচারাল প্রসেসে হরমোনসের জন্য এই কন্ট্রাকশন শুরু হলো। উপরে যেই কন্ট্রাক্ট করছে, নিচের দিকে বাচ্চাদের মানে ইউট্রাসের যে মুখটা সার্ভিক্সটা খুলছে, ঠিক এরকম দেখতে লাগে। আচ্ছা। এই যে বাচ্চাটা, আর এইটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে জরায়ুর মুখ, যেটা এই যে সার্ভিক্স ভ্যাজাইনা লেখা আছে। তাহলে বাচ্চাটা মাথাটা নিচের দিকে আছে, এই রাস্তাটাকে খুলতে হবে, এই জায়গাটাকে খুলতে হবে, এই ওপর থেকে চাপ আসে আর নিচের রাস্তাটা খোলে, সেইভাবে বাচ্চাটা নিচ থেকে বেরো। তো এইটা হওয়ার জন্য যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট, যে অ্যাক্টিভ লেবারে অন্তত 15 মিনিটে 3টে করে ওরকম কন্ট্রাকশন হবে, আর এক একটা কন্ট্রাকশনের সঙ্গে পেন আছে সেটা 30 থেকে 40 সেকেন্ড থাকে। তাহলে এই ব্যাপারটা অন্তত 10-12 ঘন্টা হয়। যখনই যেই একটা আমরা এক্সামিন করে দেখলাম ওই বাচ্চার রাস্তাটা 3 সেন্টিমিটার খুলে গেল, তার মানে সে অ্যাক্টিভ লেবারে আছে। তখন তার পেন ম্যানেজমেন্ট অপশনস কি, তার আগে অবধি তার ব্রিদিং এক্সারসাইজ এগুলো হচ্ছিল, কারণ পেনটা ইরেগুলার হচ্ছিল। তখন তার ফার্স্ট পেন অপশন হচ্ছে, ভালো যে সেট আপগুলো আছে সেখানে আমরা পেনলেস লেবার বলি। পেনলেস মানে এই নয় যে কোনো পেন হবে না, কিন্তু লেস অফ পেন।
সেখানে এপিডিউরাল অ্যানালজেসিয়া দেওয়া হয় এবং একজন অ্যানাস্থেটিস্ট এবং তার টিম সেখানে বসে থাকে। সেখানে ওষুধ এমনভাবে সিদ্ধারার মধ্যে দেওয়া হয় যাতে পেনের অনুভূতিটা অনেক কমে যায় বা কেটে যায়। আচ্ছা। এবং তাতে কি হয়, এখন আমরা ওয়াকিং এপিডিউরাল করি। ওয়াকিং এপিডিউরাল অর্থ কি, যে ওটা লাগালেই আপনাকে শুয়ে থাকতে হবে তা নয়, ওটা পিঠে লাগানো অবস্থায় আপনি ঘুরে ছুটে বেড়াবেন। যত হাঁটবেন তত বাচ্চার মাথা নিচের দিকে রাখবে, সাকসেস রেট অফ ভ্যাজিনাল ডেলিভারি বাড়বে। আচ্ছা। তাহলে এপিডিউরাল অ্যানালজেসিয়া একটা পেন রিলিফ করার ইয়ে। আর একটা হচ্ছে গ্যাস ডি, নাইট্রাস অক্সাইড ডি, কিন্তু সেটা কলকাতায় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভেলেবল নয়। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাকে কাউন্সেলিং করা, যে মেন্টালি আপনি ফিট থাকুন, যে আপনি নর্মাল ডেলিভারি করতে চান, আপনি ব্যথা সহ্য করতে পারবেন। অন্যদিকে অপোজিট দিকটাও বলতে হবে যে সিজারিয়ান সেকশনে কী হয়। সিজারিয়ান সেকশনে আপনি গেলেন, একটা টাইমে গেলেন, যে আমরা অলরেডি সিজারিয়ান সেকশন দু রকমের হয়, একটা ইলেকটিভ সেকশন, একটা হচ্ছে ইমার্জেন্সি। আমরা অলরেডি প্রেফার করি ইলেকটিভ সেকশন, তাতে মায়ের কষ্ট কম। এবার মা গেল, অ্যানাস্থেশিয়া দিল। এখন তো জেনারেল অ্যানাস্থেশিয়া দেয় না, ম্যাক্সিমাম স্পাইনাল অ্যানাস্থেশিয়া। স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়ার পর পেটের নিচ থেকে সব অনুভূতিগুলো চলে যায় এবং আমরা অ্যাবডোমেন থেকে বেবিটা ইউট্রাস কেটে বের করি, সেলাই টেলাই হয়ে গেল, মা চলে গেল ওয়ার্ডে। কিন্তু তারপর ওই কাটার যে পেন এবং সেটা থেকে যে মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়ে যায়, মানে উঠতে বসতে চলতে ব্যথা, যেটা নর্মাল ডেলিভারিতে হবে না। আচ্ছা। এই সিজারিয়ান সেকশনে এই ব্যথাটা অন্তত 1 মাস থাকবে। সেখানে আপনি নর্মাল ডেলিভারি 12 ঘন্টা যদি ব্যথা সহ্য করতে পারেন, তারপর থেকে কিন্তু আপনি পেন ফ্রি। আচ্ছা। এবার যখন আপনি মানুষকে এই দুটো অপশন দেবেন, তখন সে বুঝবে যে কোনটা তার পক্ষে পছন্দের। মানে তাকে এটাও বলে দাও অ্যাট দ্য টাইম, নর্মাল ডেলিভারি মানেই নর্মাল ডেলিভারি নয়। নর্মাল ডেলিভারি মানে ট্রায়াল অফ লেবার। 70% কেসে কিছুই করতে হবে না, বাচ্চা হয়ে যাবে, কিন্তু 30% কেসে নর্মাল করতে গিয়েও সিজার করতে হয়। আচ্ছা। যেখানে বাচ্চার কোনো অসুবিধা হলো, বাচ্চার মাথা বেরোলো না, বাচ্চার অক্সিজেনেশন কমে গেল, সেটা মনিটর করার কিছু গ্যাজেটস আছে, যেরকম বলে সিটিজি মেশিন বলে একটা জিনিস আছে। সেই জিনিসটা ভালো ভালো সেন্টারে সব জায়গায় আছে, যেরকম আমি প্রেফার করি পুরো লেবারটাই সিটিজিটা মনিটর করা। তাতে কি হয় যে বাচ্চার, আপনাকে একটা কম্প্যারিজন দিয়ে বলি, যেরকম ধরুন আপনার কাছে অপশন হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন না লিফট দিয়ে উপরে উঠবেন। লিফট দিয়ে উপরে ওঠা ইজ ইকুইভ্যালেন্ট টু সিজারিয়ান সেকশন। আপনি উঠলেন, চলে এলেন, বাচ্চা বেরিয়ে গেল, মানে দরজা খুলে গেল, বাচ্চা বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে যখন উঠছেন তখন আপনি পরিশ্রম করে উঠছেন, বাঁক নিচ্ছেন, উঠছেন, নামছেন, তার মানে এটা মানে একটা স্ট্রেট লাইন নয়, আপস অ্যান্ড ডাউনস হবে। এবং কি হয়, আপনি দেখবেন যে আপনি সিঁড়ি দিয়ে যখন ওঠেন তখন আপনি হাঁপিয়ে যান, আপনি জোরে ব্রিথ করেন, আপনার হার্ট রেট বেড়ে যায়। বাচ্চাও তাই, যখন নর্মাল এই যে কন্ট্রাকশন হয়, বাচ্চার দিকে অক্সিজেন কমে যায়, বাচ্চা তখন হার্ট রেট বাড়িয়ে সেই অক্সিজেনটা নেওয়ার চেষ্টা করে। এবার কোনো সময় যদি আপনার আগে থেকে কোনো প্রবলেম থাকলো, আপনি একটা পয়েন্টের পর আর সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, আপনার কষ্ট হবে, হার্ট রেট কমে যাবে, হাঁপাবেন, বাচ্চাও সেরকম হাঁপায়। তখন আমাদের সেটা ডায়াগনোজ করার জন্য ওই সিটিজি মেশিনটা খুব ইউজফুল। তখন আমরা বলি যে না, বাচ্চা হাঁপিয়ে যাচ্ছে, পারছে না, সিজার করে দিন। বা ধরুন কি 5 তলা উঠতে হবে, 2.5 তলা উঠে মা মানে আর পাচ্ছেন না, সেরকম মা পেন সহ্য করলো, অর্ধেক রাস্তা গিয়ে বললো না আমার দ্বারা হবে না, আপনি সিজার করে দিন। এরমও হয় আমাদের সঙ্গে যে বাচ্চা মানে রাস্তা খুলে গেছে, বাচ্চা নিচে। এবার লেবারের ব্যাপারটা আপনাকে বোঝাতে হবে যে লাস্টে এসে মা ঠেললো না, পুশ করতে পারলো না, পুশ করছে না, তখনও সিজার করতে হয়। কিন্তু তখন আরেকটা অপশন থাকে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। আচ্ছা। যেরকম ফসে, তারপর ভেন্টুস মানে কাপ, সিনেমায় নিশ্চয়ই দেখে থাকবেন। হ্যাঁ, সেটা তো আর হয় না, মানে অরিজিনালি সেটা অন্যরকম, সেটা আমি আপনাকে পরে বলছি। একদম স্যার, এই যে আপনি ফরসেপের কথা বললেন বা নর্মাল ডেলিভারি নিয়ে আমরা এত কথা বললাম, অনেক মহিলার ধারণা রয়েছে যে আমার বাচ্চাকে নর্মাল ডেলিভারি করতে গেলে আমার বাচ্চা এমনিতেই হাঁপিয়ে যাবে, তাই সিজারিয়ানই ভালো, যাতে আমার বাচ্চা আরও সেফ থাকে। পাশাপাশি আপনি ফরসেপের কথা বললেন, এই ফরসেপ নিয়েও কিন্তু প্রচুর মিথ আছে। এই যেটাকে আপনি বলছিলেন ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, যেখানে অনেকে বলে যে আমার বাচ্চার মাথায় প্রেশার পড়েছে এবং আমার মাথার দুটো দিকটা তার চেপে গেছে, এইরকম অনেক কিছু মিথ আমরা শুনতে পাই। কিন্তু আপনি কি বলবেন, মানে সত্যি বাচ্চার জন্য প্রথম কথা হচ্ছে যে ভগবান কেন 40 সপ্তাহ করলো? কারণ সৃষ্টি এমনই যে একটা বাচ্চা ম্যাচিওর হয় তখনই ভগবান এমন, মানে আপনি ভাবুন যে আপনার অ্যাকচুয়ালি বাচ্চার রাস্তা বন্ধ, কোনো পেন হচ্ছে না, কিছু না, একটা পয়েন্টে গিয়ে ব্যথা শুরু হলো। তো এটা তো ফিজিওলজিক্যাল চেঞ্জ।
এবার আমরা ডাক্তাররা কন্টিনিউয়াসলি ইন্টারভিন করে করে জিনিসগুলো অনেক চেঞ্জ করে ফেলেছি, কিন্তু যেটা বুঝতে হবে যে 37 সপ্তাহ হয়ে গেলে বা বাচ্চাটা ফুললি ম্যাচিওর হয়, অর্থাৎ তারপরে তার আর কোনো ডেভেলপমেন্ট ওয়াইজ কিছু হয় না, মানে ব্রেন আর বাড়বে না, হার্টের সেলস আর বাড়বে না, হাত পা বাড়বে না, সব কিছু মানে ওয়েট অ্যাকচুয়ালি যে দেখি 37 সপ্তাহ বাচ্চার ওয়েট আর 40 সপ্তাহ বাচ্চার হার্ডলি 10-15% ডিফারেন্স হবে। কিন্তু এই 37 সপ্তাহটা ইম্পর্টেন্ট কিন্তু ম্যাচুরিটি আসার জন্য। অনেকে এখন দেখবেন টাইম দেখে সিজার করতে বলে, মানে ঠিক আছে 34 সপ্তাহ 37 সপ্তাহ কী তফাৎ হবে, অনেকটা তফাৎ, এখন বুঝবেন না, 5 বছর বাদে যখন আপনার বাচ্চার আইকিউ লেভেল দেখা যাবে যে সেই আইকিউ লেভেলটা কম হবে, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা। এবং রিসেন্ট আপনাকে আরেকটা তথ্য দিই, যে রিসেন্টলি যেটা আমরা করে লোকজন, মানে এটা প্র্যাকটিস 37 সপ্তাহ আগে হলে, যেটা আমি বলছিলাম লাংস ম্যাচুরিট করার জন্য সেই কেমিক্যালটা রিলিজ করার জন্য মাকে স্টেরয়েড দেওয়া হয়। এবার এটা কিছু স্টাডি করে দেখা গেছে যে যেই বাচ্চাগুলো স্টেরয়েড পেয়ে জন্মেছে আর যেই বাচ্চাগুলো স্টেরয়েড না পেয়ে জন্মেছে, তাদের মধ্যে যারা স্টেরয়েড না পেয়ে জন্মেছে তাদের আইকিউ লেভেল অনেক বেশি। ও আচ্ছা। 5 years ডাউন দ্য লাইন। তাই এখন আমাদের রয়্যাল কলেজ থেকে বলা হয়েছে যে 34 সপ্তাহ আগে নিশ্চয়ই স্টেরয়েড দিয়ে ডেলিভারি করতে হবে, 37 সপ্তাহ পর স্টেরয়েডের কোনো রোল নেই, দেখা যাচ্ছে না। আর 34 থেকে 37টা মোটামুটি মায়ের সঙ্গে ডিসকাস করে ডিসাইড করতে হবে। তা আমি অ্যাজ অবস্টেট্রিশিয়ান কী চাইবো? আমি তো এক্ষুনি যে বাচ্চাটা ভালো আছে, মা ভালো আছে চাইবো না, আমারও একটা দায়িত্ব আছে। আমি নিজে সেটা মনে করি যে বাচ্চাটা লং টার্ম মানে 5 বছর পর কেরম থাকবে, নিশ্চয়ই সে সুস্থ থাকবে কিনা, তার সব ডেভেলপমেন্ট বা দিকে। তো আমরা যেটা অফার করি, যদি কারো সিজার করতে হয় অ্যাজ ক্লোজ টু টার্ম, মানে অ্যাজ ক্লোজ টু 40 উইকস, মানে 38-39 উইক্সে গিয়ে ডেলিভারি করা উইদাউট স্টেরয়েড, বাচ্চার ওয়েট থেকে সেটা। আর তার আগে ডেলিভারি করতে হলে অবভিয়াসলি স্টেরয়েডের একটা রোল আছে। এবার আসা যাক যে নর্মাল ডেলিভারির কিছু তথ্য, যেটা হচ্ছে নর্মাল ডেলিভারি হচ্ছে যে লেবার প্রসেসটা, এই যে বললাম কন্ট্রাকশন হবে, বাচ্চার রাস্তা করবে, এটা 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবার, থার্ড স্টেজ অফ লেবার। এগুলো তথ্য দেওয়ার জন্য। ফার্স্ট স্টেজের অর্থ হচ্ছে যে বাচ্চার রাস্তাটা খুলতে খুলতে 10 সেন্টিমিটার হবে। সেকেন্ড স্টেজ হচ্ছে মাকে ঠেলে বাচ্চাটা বার করতে হবে। আচ্ছা। আর থার্ড স্টেজ হচ্ছে যখন প্লেসেন্টাটা বেরিয়ে যায়। তো এই সেকেন্ড স্টেজটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মানে মায়েদের চিন্তাধারার জন্য যে আমি কি পারবো না ঠেলতে। কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে দেখা গেছে যে এপিডিউরাল অ্যানালজেসিস যদি কেউ নেয় আর কেউ না নেয়, তার মধ্যে যারা না নেয় তাদের এফেক্টিভ পুশিংটা অনেক বেশি। এবার এইখানে যদি বাচ্চা আটকে যায়, মাথাটা অনেকক্ষণ ধরে ঠেলছে কিন্তু বাচ্চা বেরোচ্ছে না, আমরা তখন কিছু কিছু ক্ষেত্রে সব কিছু মানে সব দিক দেখে উই ডিসাইড যে আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে বার করব। আচ্ছা। এবার ফরসেপস মানে কি? ফরসেপস মানে একটা চামচের মতো। এটা যে বের করেছিল সে এটা 100% সেফটি প্রসিডিওর মেনে চলে করেছিল। কীভাবে? যে বাচ্চার মাথায় কোনো কিছু হয় না, যেটা হয় ম্যাটারনাল ট্রমা হয়, মায়ের ট্রমা হয়। বাচ্চার রাস্তা মেয়েদের মানে ভেজাইনা আর পটির রাস্তা খুব কাছাকাছি। এই ফরসেপস যাওয়ার সময় সেই রাস্তাটা ছিঁড়ে যেতে পারে, যেটা আমরা পেরিনিয়াল টিয়ার বলি। এবং তার ক্ষেত্রে অনেক সময় ছেঁড়াটা এত দূর যেতে পারে যে পটি কন্ট্রোলের যে মাসেল আছে সেটা এফেক্টেড হতে পারে। অর্থাৎ আমি এটাই মেসেজটা দিতে চাইছি যে বাচ্চা কিন্তু ফরসেপসে সে এই মানে ম্যাটারনাল ট্রমাটা বেশি। আচ্ছা। আর এটা কি আমরা ভেন্টুস ইউজ করি, কাপ, বেসিক্যালি একটা কাপ মাথায় লাগিয়ে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলে তাহলে একটা ফোর্স জেনারেট হয়, সেই ফোর্স দিয়ে একটা পার্টিকুলার ডিরেকশনে টানলে বাচ্চাটা বেরিয়ে যায়। বোথ আর ইকুয়ালি সেফ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রচুর ইউজ হয়। মানে ইংল্যান্ডে আমি কাজ করেছি, তো ইংল্যান্ডে এটা ইজ আ ভেরি কমন থিং টু হ্যাপেন, কিন্তু ওই ম্যাটারনাল মরবিডিটিটা বেশি হয়। এখন তাহলে অপশন কি? মাদের এটাই বলা, যদি আপনি ভেন্টুস ফরসেপ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি না চান, তাহলে যখন 10 সেন্টিমিটার হবে বা আমরা কিছু সাইন্স পাই যে বাচ্চার মাথাটার সাইজ ঠিক নয়, বেরোতে পারবে না, তখন আমরা বলি যে তাহলে আগে থেকে বলবেন সিজার করে দেওয়ার কথা। আচ্ছা। তাহলে আমরা ওই অপশনেই যাই না, ওই অত দূর যাই না, তার আগেই সিজার করার ইমার্জেন্সি সিজার করার প্ল্যান করি। এবং সেটা কিন্তু অনেক বেশি রিস্কি, কারণ তখন বাচ্চার মাথা নেমে যায়, তো ওই বাচ্চার মাথা বের করতে গিয়ে ইউট্রাসে ছিঁড়ে যেতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। আরেকটা কথা বলে দিই যে এখন সিজারিয়ান সম্বন্ধে লোকের ধারণা ওটা একটা রোজ হচ্ছে অপারেশন, এটা কিন্তু একটা মেজর অপারেশন। আচ্ছা। এবং তার অনেক রকম মরবিডিটিও থাকে। মানে তার থেকে বেশি ব্লিডিং হতে পারে, মায়ের রক্তপাত হতে পারে, মাকে রক্ত দিতে হতে পারে, ইনফেকশন হতে পারে। সিজারে আমরা যে ইউট্রাস কেটে বের করি তার আগে ব্লাডার থাকে, তার ইনজুরি হতে পারে। তো অনেক এটা এরম নয় যে এটা ফোড়া কাটার মতো ব্যাপার,
ইটস আ মেজর অপারেশন। বাট এত বেশি হচ্ছে এবং আমরা এত বেশি করছি, এটা একটা মোস্ট অফ দ্য কেসে কিছু হয় না বলে মানুষের একটা ধারণা হয়ে গেছে সিজার তো কোনো ব্যাপার না। তো এই মেসেজটাও যাওয়া দরকার যে যখন আপনি ডিসাইড করছেন যে নর্মাল ডেলিভারি আর সিজারে কোনটা, আপনি সেই রিস্কটা নেবেন। সবসময় মনে রাখতে হবে স্ট্যাটিস্টিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে 10 জনের মধ্যে 7 জনের ব্যথা উঠে নর্মাল ডেলিভারি হতে পারে, তাহলে আমার যদি মনের শক্তি থাকে আর আমার ডাক্তার যদি আমায় সাপোর্ট করে, আমি কেন করবো? দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম মাদারহুড হসপিটাল কসবাতে। তো আমরা অনেক কিছু বিস্তারিত তথ্য সিজারিয়ান এবং নর্মাল ডেলিভারি সম্পর্কে বা ভ্যাজাইনাল ডেলিভারি সম্পর্কে জানতে পারলাম। ডক্টর বিশ্বাস আমাদেরকে অনেক কিছু সুন্দর তথ্য দিলেন এবং একদম যথার্থ বিশ্লেষণ দিলেন। এই সময়টা যারা হবু মা হতে যাচ্ছেন, যাদের একদম ডেলিভারি এসে গেছে টাইম, তাদের এবং তাদের পরিবারের জন্য আশা করি এই আলোচনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, তাদের পাশাপাশি যারা আগামী দিনে মা হবেন বা মা হবার প্ল্যানিং করছেন, তাদের জন্য কিন্তু এই আলোচনা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানান। আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার কেমন লাগছে সেটাও লিখে জানাবেন। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনা আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।